নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনার মধ্যে আজ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকে মূলত নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম। এরপর আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা কিংবা প্রয়োজনীয় রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ ও দলীয় সাংগঠনিক বিষয়েও বৈঠকে আলোচনা হবে। নতুন রাষ্ট্রপতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থায়ী কমিটির সভায় দলের শীর্ষ নেতারা নিজেদের মতামত তুলে ধরবেন। তাদের মতামত শোনার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সকাল 9:15টার দিকে এই বৈঠক শুরু হয়। এর আগে 30 জুলাই বিশেষ দূত সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকা এসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। 31 জুলাই রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম ও ক্যাম্প ব্যবস্থাপনা পর্যবেক্ষণে কক্সবাজার পরিদর্শন করেছেন তিনি। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিদর্শন কার্যক্রম শেষে শুক্রবার বিকেল 4:45টার দিকে উখিয়া উপজেলা সদরে নর্থ অ্যান্ড ক্যাফে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন। মূলত যুক্তরাষ্ট্রে দেয়া অনুদানগুলো কিভাবে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে তা সরেজমিনে দেখতে মার্কিন প্রতিনিধি দলের এই সফর। 24 সালে 5 আগস্ট কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তের এক ভয়াবহ দিন। পুলিশের গুলিতে কিশোরসহ প্রাণ হারান 8 জন, আহত হন শত শত ছাত্র জনতা। 2 বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার আক্ষেপ আর স্বজন হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে শহীদ পরিবারগুলো। আর শরীরে শত শত স্প্লিস্টার নিয়ে এখনও অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছেন আহত জুলাই যোদ্ধারা। কুষ্টিয়া থেকে আব্দুর রাজ্জাক বাচ্চুর পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 2024 সালের জুলাই আগস্ট উত্তাল সময়ে কুষ্টিয়াও হয়ে ওঠে প্রতিবাদের অন্যতম কেন্দ্র। 17 জুলাই শহরের কাস্টম মোড় এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা। আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা। 18 জুলাই কর্মসূচিতে অংশ নেওয়া নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আহত হন অনেকে, গ্রেপ্তার করা হয় বহু আন্দোলনকারীকে। তবে 5 আগস্ট কুষ্টিয়ায় ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা। সেদিন শহরের থানার মোড় ও 6 রাস্তার মোড় পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ ও বিজিবির ব্যাপক উপস্থিতির মধ্যেই আন্দোলনকারীদের ওপর শুরু হয় গুলি। পুলিশের বুলেট আর আগ্নেয়াস্ত্রের নিশানা থেকে রক্ষা পাননি সাধারণ মানুষও। একে একে ঝরে পড়ে 8টি তাজা প্রাণ। সেদিনের সেই বিভীষিকাময় দৃশ্য এখনো ভুলতে পারেননি কুষ্টিয়াবাসী। গুলি খাওয়া দেখে আসি আমার স্বামী তখনই আন্দোলনে যাওয়ার জন্য বের হয়। আমি তাকে আটকাই দিই এবং সে যেতে পারে না। 5 তারিখে সে যায় 10টার দিকে এবং সে আর ফিরে আসে না। গুলি লাগার পরে আমি গেলাম, শুনি বেটাকে হসপিটালে নিয়ে গেল। নিয়ে যায় বেটাকে রক্ত স্যালাইন দিতে দিতে বেটা ঘাড় এমন করে বেটার জান মারা গেল। বাবা আমাদের ঘুরতে নিয়ে রাখতো, আরও খেলনাপাতি কিনে দিত, আরও ফল ফুল কিনে দিত। বাবা আমাদের সবই কিনে দিত। এখন বাবা নাই, কেউ কিনে দেয় না। 3টার দিকে গুলি খাই, 4টার দিকে আমি খবর পাই। খবর পেয়ে হাসপাতালে আসি। আমার স্বামীকে আমি খুঁজে পাইনি। যাওয়ার দিন আমার কয়েক মাগো আমি গেলাম আমি গেলাম তা করলাম মাগো আমি চলে গেলাম। আয়তে বেশি গেম জাম দেখি তো আমি চলে আসি। আমি ভিতরে কর্মচার ডাল মালগুন কাটিয়ে দেব। এই সামনে 5 আগস্ট আসছে, আমি চাই যে এই 5 আগস্টে যারা আমাদের চিকিৎসা দিয়েছে ইনস্ট্যান্ট তাদেরকে সম্মানিত করা হোক। যেসব গণমাধ্যম কর্মী আমাদেরকে সাহায্য করছে তাদেরকেও সম্মানিত করা হোক। তাদের অভিযোগ, সরকার পরিবর্তন হলেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত বিচার ও চিকিৎসার নিশ্চয়তা। এই 5 আগস্টে কুষ্টিয়া জেলায় আপনার 20 থেকে 25টা টিম কাজ করছিল পুলিশে, কিন্তু সব টিমই কিন্তু নির্বিচারে মানুষের উপরে গুলি চালায়নি। গুলি চালিয়েছিল 4-5টা টিম। তো এই যে যারা দোষী, আমি আশা করি বর্তমান সরকার যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হয়। শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীদের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে হত্যাকারীদের। কোনো বিছানায় আপনারা জানেন হাজার লক্ষাধিক ছাত্র জনতা কাতরাচ্ছে। তো এত কষ্টের যে অর্জন, সে অর্জনের জায়গায় কি আমরা আসলে পৌঁছাতে পারছি? আমাদের এই
প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা কোথায়? 2024 সালের 5ই আগস্ট কুষ্টিয়ায় নিহত হন 8 জন। এছাড়া জুলাই আন্দোলনে ঢাকায় ও সাভারে নিহত হন কুষ্টিয়ার আরও 5 জন, যাদের মধ্যে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিন। রক্তাক্ত সেই দিনের স্মৃতি এখনও তাড়া করে কুষ্টিয়াবাসীকে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। 81 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 16 জন। তীব্র চিকিৎসক সংকটে ধুঁকছে বরগুনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এর প্রভাব পড়েছে জেলার প্রায় 12 লাখ মানুষের চিকিৎসা সেবায়। চিকিৎসক সংকটে রোগীদের ভোগান্তি বাড়লেও স্বাস্থ্য বিভাগ বলছে শূন্যপদ পূরণে নিয়মিত মন্ত্রণালয়ের চাহিদাপত্র পাঠানো হচ্ছে। বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন এসএম আরিফ। বরগুনার মানুষের চিকিৎসার প্রধান ভরসা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কিন্তু জনবল সংকট সহ নানা অব্যবস্থাপনায় জর্জরিত হাসপাতালটি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 3.5 শতাধিক। বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নিতে আসেন 6 শতাধিক রোগী। সম্প্রতি ডেঙ্গু ও হামের প্রকোপে সেই চাপ আরও বেড়েছে। যেমন সেবার মান অতটা ভালো না, হচ্ছে গিয়া বাথরুমের অবস্থা খুব থাকে, মানে বিচ্ছিন্ন, এতটা নোংরা থাকে যে একটা মানুষ সুস্থ আসলে এখন অসুস্থ হয়েছে। সেহেতু হামের ওয়ার্ডে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই নেই। তারপরে চিকিৎসার যে সরঞ্জামাদি তাও এখানে খুব কম। রোগী ও স্বজনরা বলছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক সময় চিকিৎসা সেবা মিলছে না। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ, ওষুধের স্বল্পতা সহ রয়েছে নানা অভিযোগ। তো ওনারা তাৎক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য একটি ওয়ার্ডে আমাদেরকে শিফট করে এবং এখানে পরিবেশটা খুবই বাজে। এই হাসপাতালে টিকিট কেটেছি, কোনো ঔষধ দেয় না, এই বাহিরে সব লিখে দিচ্ছে। তারা সব কিছু লিখে দিয়েছে, আমরা বাহির দিয়ে সব কিছু কিনে এনে দিছি। এই জায়গায় কোনো কিছু সরকারিভাবে আমরা পাইনি। সিভিল সার্জন বলেন চিকিৎসক সংকটে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। সমস্যা সমাধানে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। চিকিৎসক সংকট বরগুনাতে বরাবরের মতোই। এখানে আমার 210টি চিকিৎসকের পদের বিপরীতে আমাদের মাত্র 50 জন চিকিৎসক কাজ করছেন। তাহলে বুঝতেই পারেন যে 160 জন চিকিৎসকের পদ এখানে শূন্য। তো আমাদের এই স্বল্প সংখ্যক চিকিৎসক এবং ওয়ার্কফোর্স নিয়ে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি এবং আমরা সর্বোচ্চ সেবাটুকু দিয়ে যাচ্ছে। কার্যকর পদক্ষেপের মাধ্যমে জেলার একমাত্র সরকারি হাসপাতালটির সেবার মান উন্নয়নের দাবি সাধারণ মানুষের। এসএম আরিফ, মাইটিভি। কক্সবাজার শহর ও আশপাশের পাহাড়ে গড়ে উঠেছে প্রায় 22,000 অবৈধ বসতি। এসব ঝুঁকিপূর্ণ বসতিতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। গত 4 থেকে 12 জুলাই টানা ভারী বর্ষণে পাহাড় ধসে জেলায় অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। প্রতি বছরই এমন প্রাণহানির ঘটনা ঘটলেও নেই কার্যকর তেমন কোনো উদ্যোগ। প্রতিনিধি এম শাহ আলমের তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। পাহাড় আর সাগরের মিতালিতে অপার প্রাকৃতিক সৌন্দর্যের শহর কক্সবাজার, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে পাহাড় ধসের ভয়াবহ ঝুঁকি। নিশ্চিত বিপদ জেনেও শহর ও আশপাশের 51টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় 22,000 অবৈধ বসতি। পাহাড় কেটে ও ঢালে নির্মিত এসব ঘরে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। জুলাইয়ে টানা ভারী বর্ষণে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে অন্তত 32 জন নিহত হন। সরকারি তথ্য অনুযায়ী গত 19 বছরে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 381 জন। পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার দাবি বেশ পুরনো। বিগত 10 বছরে কক্সবাজারের এই করুণ দশা, পাহাড় ধসে মানুষের মৃত্যুবরণ, এটা সবচেয়ে রেকর্ড ভেঙে গেছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ে যারা বসবাস করে সকলকে যাতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন, ঘরবাড়ি নির্মাণ করে আছেন, তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনবল যা আমাদের রিসোর্স নিয়ে আসে সেই প্রাকৃতিক সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। কক্সবাজারের 50%-এর বেশি কিন্তু পাহাড়ি এলাকা। সেই পাহাড়ি এলাকা যদি রক্ষা করা হয় তাহলে কক্সবাজারের জানমাল এবং কক্সবাজারের প্রাকৃতিক জীববৈচিত্র্য সবকিছু সংরক্ষিত হবে। পাহাড়ের চূড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের তালিকা তৈরি করে ধাপে ধাপে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। স্বেচ্ছাসেবক, সিপিপি, উপজেলা প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা তাদেরকে সবসময় সচেতন করি, সতর্ক করি যেন তারা এই ঝুঁকিপূর্ণ এলাকায় যেন বসবাস না করে, তারা এদিকে চলে আসে। বিশেষজ্ঞদের মতে সাময়িক উচ্ছেদ অভিযান নয়, পাহাড় কাটা বন্ধ, আইনের কঠোর প্রয়োগ এবং ঝুঁকিপূর্ণ বসতির স্থায়ী পুনর্বাসনই পারে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণহানি কমাতে। হাফিজা খানম জ্যোতি, মাইটিভি।
টাঙ্গাইলের ডিসি লেকের ময়লা আবর্জনা অপসারণ, জলাশয় পরিষ্কার ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, লেকটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, লেকের পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এটি শহরবাসীর জন্য একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে পরিণত হবে। এ সময় জেলা প্রশাসক শরীফা হক সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উন্নত মানের পর্যটন কেন্দ্র কীভাবে করা যায়, টোটাল এই এলাকা নিয়ে ইতিমধ্যেই আমি একটি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানকে নিয়ে ছিলাম, চর এলাকাও ভিজিট করেছে, এই এলাকাটাও ভিজিট করেছে। এইটা হচ্ছে মিনি পর্যটন কেন্দ্র হবে, আর চর এলাকায় হবে বৃহৎ আকারে পর্যটন কেন্দ্র। আমি নির্বাচনের পূর্বে বলেছিলাম যে টাঙ্গাইলের একটি পর্যটন জোন হিসেবে সেই লক্ষ্যে কাজ শুরু করে। চট্টগ্রামে এস আলম গ্রুপের 8টি কারখানার 4000-এর বেশি শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। আজ থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দীর্ঘদিন ধরে আমদানি ঋণপত্র বা এলসি খুলতে না পারায় কাঁচামালের সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম সুগার, স্টিল, সিমেন্ট, ভেজিটেবল অয়েল, ব্যাগসহ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। ছাঁটাইয়ের ঘোষণা শুনে অনেক শ্রমিক কান্নায় ভেঙে পড়েন। প্রতিষ্ঠানটির এ কর্মকর্তা জানান, কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। কাঁচামালের সংকট কাটিয়ে উৎপাদন স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিরাপত্তা সহ অত্যাবশ্যকীয় কিছু কর্মী বহাল রাখা হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খোঁজখালু শাহ সিকান্দর মৌজার রেকর্ডভুক্ত সরকারি গোপাট রাস্তা দখলমুক্ত না করে মুসলিম জনসাধারণের কবরস্থান এবং ব্যক্তি মালিকানাধীন প্রবাসীদের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে শুক্রবার শাহ সিকান্দর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন পালন করা হয়। এ সময় মানববন্ধনে শাহ সিকান্দর গ্রামে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি খেকোদের কাছ থেকে সরকারি রেকর্ডভুক্ত জায়গা উদ্ধার না করে মুসলিম জনসাধারণের কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণ মোটেও কাম্য নয়। বরগুনা সদর উপজেলার 2 নং গৌরীচন্না ইউনিয়নের গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত শিমুল মৃধার বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সংঘটিত এই অগ্নিকাণ্ডে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, আগুনে প্রায় 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে পরিবারের প্রায় সব আসবাবপত্র, মূল্যবান মালামাল, প্রয়োজনীয় কাগজপত্র, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই তাদের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্ন আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বসতঘরগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় শেষ হয়েছে জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। শুক্রবার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কুষ্টিয়া সদর উপজেলাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া পৌরসভা। দর্শকদের উপস্থিতিতে জমজমাট ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান। চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি 80,000 টাকা এবং রানার্স আপ দলকে 60,000 টাকা পুরস্কার দেওয়া হয়। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা ও মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবারের আসরে জেলার 8টি দল অংশ নেয়। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী গত 2রা মে নতুন করে শুরু করেছেন এবং এই নতুন করির আলোকে বছরব্যাপী যাতে অনুষ্ঠান হয়, মানে খেলাধুলা হয়, সেই বিষয়ে হচ্ছে যে উনি ব্যবস্থা নিয়েছেন এবং সেটির আলোকে আগামী 9 আগস্ট সারা বাংলাদেশে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর গোল্ড কাপ ফুটবল আয়োজন হবে। জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডাব এর
কেন্দ্রীয় সভাপতির আয়োজনে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও জ্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ দপ্তর সম্পাদক ডাক্তার গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন আগৈল ঝাড়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ শামীমুল ইসলাম শামীম, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন মিলু, মান্নান সর্দার সহ মুসল্লিবৃন্দ। জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের রুহের মাগফিরাত কামনা এবং জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ রেদওয়ান। বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এখন সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। চট্টগ্রাম সৎসঙ্গ বিহারে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মার ১৩৩তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরীর বাকলিয়ায় সৎসঙ্গ বিহারে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, কোনো ধরনের সাম্প্রদায়িকতা স্থান বাংলাদেশে নেই। সব ধর্মই মানুষকে সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক হওয়ার শিক্ষা দেয়। অধ্যাপক প্রদীপ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। খুলনা জেলার দিঘলিয়া থানার গাজীরহাটের আমবাড়িয়া এলাকায় ট্রাক চাপে মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯:৩০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলি গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী, কন্যা ও শালিকা। দুর্ঘটনার সময় তারা মোটরসাইকেলে করে খুলনা থেকে কালিয়ায় ফিরছিলেন। দিঘলিয়া থানার ওসি শুভ্র প্রকাশ দাস জানান, এটি মোটরসাইকেলের চালক সহ 2 জন প্রাপ্তবয়স্ক নারী ও একটি শিশু খুলনা থেকে কালিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দিঘলিয়া থানার গাজীরহাটের আমবাড়িয়া এলাকায় পৌঁছালেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ মোটরসাইকেলে থাকা 2 নারী নিহত হন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদীর উপর প্রস্তাবিত নলমুড়ি কোচাইপট্টি ইউনিয়নের সংযোগ সেতু স্থান পরিদর্শন করেছেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় তিনি 2 ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এস.এম. রাফিউল ইসলাম, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আরা খানম, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহানউদ্দিন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং কোচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন সহ স্থানীয় ব্যক্তিবর্গ। নলমুড়ির সাথে যে সংযোগ ব্রিজটা, এই ব্রিজটা হলে এই বাজারের উন্নয়ন, আমাদের নলমুড়ির, বিশেষ করে নলমুড়ির উন্নয়নমূলক অনেক অর্থনৈতিক অনেক সুবিধা হবে। এই ব্রিজটায় কি যে উপকৃত হবে এই এলাকার মানুষ, এটা বলার মতো না। রোড ঘাট এই এলাকার নলমুড়ি ইউনিয়নবাসীর লোকজন ব্যবসা বাণিজ্য করিয়া 2টা খায়া বরিয়া স্বাচ্ছন্দ্যভাবে বাঁচতে পারবে। আজকে আমরা জায়গা সিলেকশন করার জন্য আমাদের এলজিডির অ্যাকশন সাহেব সাথে আছেন, ইউনো আছেন। আমরা আমাদের সেই স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন, কোচাইপট্টি হাটুরিয়া এই ব্রিজ দীর্ঘদিনের স্বপ্ন এই দেশের মানুষের। আল্লাহর কাছে শুকরিয়া যে এটা বাস্তবায়িত। জুলাই যুদ্ধে কর্মসংস্থানের সুযোগ তড়িৎ উদ্যোগে অনুষ্ঠিত হলো সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। আর এর মাধ্যমে সৃষ্টি হবে যুব সমাজের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতে চাকরির সুযোগ। সে লক্ষ্যে রাজধানীর কারওয়ান বাজারস্থ বিডি বিল ভবনে অনুষ্ঠিত হয় বিডি জব ও তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক। এর ফলে কর্মসংস্থান প্রত্যাশী তরুণ তরুণীদের জন্য কাজের সুযোগ সৃষ্টি হবে বলে জানান বক্তারা। ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে গোপনে ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 10। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা উৎপাদনে কাঁচামাল, ট্যাবলেট তৈরির মেশিন, রাসায়নিক দ্রব্য প্রস্তুত ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় এক নারী সহ 4 জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাত আনুমানিক 10:30 থেকে 11:30 পর্যন্ত আরশিনগরের একটি বাসায় এই অভিযান চালানো হয়। সেখানে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা উৎপাদনের কার্যক্রম চলছিল বলে প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে। গ্রেফতার 4 জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনা লগ্নে থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।